জোটের মধ্যে থাকলেও রাজ্যের নিরিখে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। কেরলের ক্ষেত্রে কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে লড়াই হবে, তামিলনাড়ুতে বিজেপি এডিএমকে এর বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেস, বাম এবং অন্যান্য দল মিলিত হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। সংসদে হামলার ঘটনায় অনেক প্রশ্ন তুলে দেয়, সেই সব প্রশ্নের জবাব চাই। যে সাংসদরা প্রশ্ন তুলেছেন তাদেরই সাসপেন্ড করা হচ্ছে, ওদের গাফিলতি ওরা মানতে চাইছে না। পুরুলিয়ায় বাসুদেব আচারিয়ার স্মরণ সভায় উপস্থিত হয়ে বললেন सीताराम येचुरी। राज्यों के बारे में ये स्पष्ट है, इंडिया के गठबंधन में ये स्पष्ट है कि जहाँ पर सीटों के बारे में चर्चा होगी वो हर राज्य के स्तर पर होगा। राज्यों की परिस्थितियाँ एक साथ बराबर नहीं है। अब केरल के अंदर मुख्य मतलब राजनीतिक लड़ाई होगी हमारे और कांग्रेस के बीच में। इंडिया में हम हैं, बगल में तमिलनाडु में सब मिलकर लड़ेंगे बीजेपी और एआईएडीएमके के खिलाफ। तो अलग अलग राज्यों में अलग अलग परिस्थितियां हैं। समझने की कोशिश करिए, थोड़ी समझने की कोशिश कर लो। और यह हर राज्य के अंदर अलग अलग परिस्थिति होगी और अलग परिस्थितियों के आधार पर निर्णय लिया जाएगा। बंगाल के अंदर हमने पहले ही स्पष्ट किया था, यहाँ पर लेफ्ट माने वामपंथी, कांग्रेस और बाकी जितने धर्म के साथी हैं, पार्टियां हैं, शक्तियां हैं, वो सब मिलकर लड़ेंगे आपके भाजपा और तृणमूल कांग्रेस के खिलाफ। সাম্যবাদী সুভাষ সভার এবার পশ্চিম মেদিনীপুরে যোগের খোঁজ। সামনে এলো দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখর মান্নার নাম। সংগঠন বাড়ানোর লক্ষ্যে একের পর এক জেলায় সমাজ মাধ্যমে যোগাযোগ তৈরি করা হয়। উঠে আসছে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ললিত ঝায়ের সঙ্গে মেদিনীপুর যোগ, বিভিন্ন জেলায় সংগঠন বাড়ানোর কাজে নেমেছিলেন ললিত। সাম্যবাদী সুভাষ সভার সংগঠন বাড়ানোই লক্ষ্য ছিল। ললিতের সঙ্গে যোগাযোগ দাসপুরের হিমাংশু শেখর মান্নার। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ল ক্লার্ক হিমাংশু মান্না। দাসপুর ঘাটালে সংগঠন বাড়ানোর দায়িত্ব হিমাংশুকে। এলাকায় তহবিল করতে বলা হয়েছিল। সাম্যবাদী সুভাষ সভা, ললিত ঝা, নীলাক্ষ আইচদের এই সংগঠনই এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার এই সংগঠন নিয়ে উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। সমাজ মাধ্যমে যোগাযোগ বাড়িয়ে জেলায় জেলায় সংগঠন বাড়ানোর কাজে নামেন ললিত ঝারা। সেই সূত্র ধরে যোগাযোগ হয় বালির সায়ন কিংবা সৌরভের সঙ্গে। সামনে এসেছে এমনই তথ্য। এবার সামনে এলো সভার পশ্চিম মেদিনীপুর যোগের। জানা গিয়েছে জেলার দাসপুর, মেদিনীপুর শহরেও থাবা বসায় সাম্যবাদী সুভাষ সভা। মাস কয়েক আগে সমাজ মাধ্যমে যোগাযোগ করা হয় দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখর মান্নার সঙ্গে। দাসপুর, ঘাটাল সহ আশপাশের এলাকায় সভার দায়িত্ব দেওয়া হয় হিমাংশুকে। এলাকায় সংগঠন তৈরি করারও দায়িত্ব দেওয়া হয় তাকে। হিমাংশু জানিয়েছেন, এলাকার উন্নয়নমূলক কাজের জন্য ফান্ড জমা করতে বলা হয়েছিল তাকে। ললিত ঝারা যে সংসদে হামলার মতো এত বড় ঘটনা ঘটাতে পারেন তার বিন্দু বিসর্গ টের পাননি বলে দাবি হিমাংশুর। টিভিতে সংসদ হামলার খবর দেখানোর পরেই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান হিমাংশু। স্বেচ্ছাসেবী দল হিসাবে আমি এটাই যোগদান করি, পশ্চিম মেদিনীপুরের ব্যক্তি হিসাবে, দাসপুরের বাসিন্দা হয়ে। তো যোগদান করার পর আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয়, পশ্চিম মেদিনীপুর এসএস সাম্যবাদী সুভাষ সভা নামে, এবং তাতে কিছুজন অ্যাডমিনও ছিল। পরবর্তী ক্ষেত্রে আমাকে অ্যাডমিন করানো হয়। তদন্ত চাইছি, আমিও চাইছি মন থেকে যে এটা কি জিনিস, কি হলো, একটা এনজিওর নাম করে এরকম কেন হলো, স্বেচ্ছাসেবী সংস্থার নামে আমাদের উপরেও কোনো আঁচ আসতে পারে কিনা, বা এই ললিত ঝা আমাদেরকে এক প্রকার ফাঁসিয়ে দিল কিনা, বা নীলাক্ষ আইচ ফাঁসিয়ে দিল কিনা। এই গ্রুপের মাধ্যমে আমরাও বহু প্রশ্নের মুখে আছি, আমরাও ভয়ে রয়ে আছি। সংসদ হামলার আগে না, আমরা কোনো রকম আঁচ পাই না। আমরা তো জেনেছিলাম একটা স্বেচ্ছাসেবী সংস্থা। কিন্তু সবকিছুর মধ্যেও বারবার সন্দেহ ঘনিয়েছে এই সংগঠনের আসল উদ্দেশ্য নিয়ে। সমাজ সেবার আড়ালে কোনো দুরভিসন্ধি ছিল কিনা তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
পশ্চিম মেদিনীপুর থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। বাংলাকে বদনাম করা বিজেপির একমাত্র লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার সঙ্গে সময় এমনই বললেন। আমরা ঠিক শুনে নেব ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী। It's a security lapses. Home Minister already admitted that. And this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter because we don't compromise any security matter. So always it is the great lapses for the new parliament. That already member of parliament, let them raise the issue. They have already issued raised the issue, and that's why Derek, the leader of Rajya Sabha from Trinamool Congress Party, is been suspended, and also there are 15 other Congress and DMK MLAs. They are also suspended. So what? ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই, এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। আমরা তো আর আবল তাবল বকি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো। কাজে আমরা দায়িত্বশীল আগে হই, এটা মাথায় রাখা উচিত। বাংলাকে অপপ্রচার করা, বাংলাকে কুৎসা করা যে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। সিলেবাসে যা খুশি তাই ঢুকিয়ে দিচ্ছে, বাংলাকে বিভ্রান্ত করছে, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন নজর রাখবো। 11,000 স্যাংশন করেও 11 লাখ সেটাকে বন্ধ করে দিয়েছি যখন আমরা পুরো লিস্ট ফাইনাল করেছি। গ্রামীণ রাস্তার প্রোগ্রাম, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয়, সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা, জিএসটি একটাই ট্যাক্স, এখন সেই ট্যাক্সের টাকাটা যে তুলে নিয়ে যায় তাতে আমাদের যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমরা দিই, ওদের শেয়ারটা ওরা দেয়। সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি যে গেরুয়া রং করতে হবে। মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো, সব গেরুয়া রং করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে। এমনকি আমি অবাক হয়ে গেলাম, আর্মি আমাদের, যাদের নিয়ে আমরা গর্ব করি, আমি সেখানে শিলিগুড়িতে দেখলাম, শিলিগুড়ির আগে শুকনার ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে। আর আমাদের বলতে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করে দিতে হবে। কেন আমরা গেরুয়া করবো? আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা, এটা তো পার্টির ব্র্যান্ড নয়। আমরাই প্রথম কালারের বানটা শুরু করি, এটা কোনো অজুহাত হতে পারে? প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে, পার্টির লোগো, আর রং করতে হবে বিজেপি কালার, তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না। কে কি খাবে সেটাও ঠিক করে দেবে, কে কি পড়বে সেটাও ঠিক করে দেবে, সিলেবাসে যা ইচ্ছে তাই ঢোকাবে। টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা, পাট আপ করে দেওয়ার একটা পরিকল্পনা, এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলব এবং আওয়াজ তুলছি। এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে, এই জন্য যাচ্ছি। এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, শহরে ফের বিধ্বংসী আগুন। নোনাপুকুর ট্রামডুপোর কাছে আগুন লাগে, ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন, দমকলের সহযোগিতায় বাসিন্দাদের নামানো হয়েছে। ফের শহরে বিধ্বংসী আগুন, সেই আগুনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাস্থলে এসেছে দমকলের 6টি ইঞ্জিন। নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে আগুন লাগে, নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে একটি বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন, ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন এসে পৌঁছেছে। ইতিমধ্যেই দমকলের বাহিনীদের সহযোগিতায় নামানো হয়েছে বাসিন্দাদের। 5 তলার বাসিন্দাদের দমকল বাহিনীর সহযোগিতায় নামানো হয়েছে। নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে একটি বাড়িতে আগুন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, শহরে ফের বিধ্বংসী আগুন, আগুনকে নিয়ন্ত্রণে আনা গেছে, কি বলছেন বাসিন্দারা? দেখো, দমকল কর্তৃপক্ষ কিন্তু যেমনটা জানাচ্ছে, কারণ মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে রয়েছেন, তিনি যেমনটা বলছেন যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয়েছে তেমনটা নয়। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। সেক্ষেত্রে ভেতরে যেমনটা জানা যাচ্ছে, সুজিত বসু যেমনটা জানালেন যে
ভেতরে একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মধ্যে কিন্তু একটি ছোট্ট ফ্যান তৈরির কারখানা মতো ছিল এবং সেখান থেকে হঠাৎ করে ব্লাস্ট হয় এবং ব্লাস্টের থেকে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ বিল্ডিং এ এবং সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে, কারণ যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরেই বহু মানুষের বসবাস এবং 3 তলায় আগুন লেগেছে এবং সেখানে 4 তলায় বিল্ডিং এ প্রায় 5 জন মতন আটকে ছিলেন, তার মধ্যে 2 জন শিশু ছিল। তাদেরকে নামিয়ে আনা সম্ভব হয়েছে এবং পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে মনে করছে দমকল কর্মীরা। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে আগুন নেভানোর কাজ শেষ হয়নি, সেই পর্যায়ক্রমে কিন্তু আগুন নেভানোর কাজ চলছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। তবে যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং সম্পূর্ণ এলাকাটা ঘন জনবসতিপূর্ণ, সেই কারণে কিন্তু অতিরিক্ত তৎপরতার সঙ্গে এখানে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল কর্মীরা। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। একদমই ধন্যবাদ তোমার শাশ্বতী। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, শহরে ফের আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন এসে পৌঁছেছে। আগুন এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা যায়নি। যুদ্ধ নয়, শান্তি চাই। এবার বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের ডাক দিল শান্তিনিকেতন শিল্প সংগঠন প্রাচী প্রতীচী। রবিবার থেকে শুরু হলো যুদ্ধের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ কর্মসূচি। এদিন যুদ্ধ বিরোধী প্রতিবাদ কর্মসূচির উদ্বোধন করলেন বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক কিংবা গাজায় ইসরায়েলের আগ্রাসন, গোটা পৃথিবী জুড়ে যেন এখন অশান্তির বাতাবরণ। যুদ্ধের জেরে রক্তে রাঙা হয়ে উঠেছে বিভিন্ন প্রান্ত। স্বজনহারাদের কান্না শোনা গিয়েছে কোনায় কোনায়। এই আবহে যুদ্ধবিরোধী প্রতিবাদের ডাক দিয়েছে শান্তিনিকেতনের শিল্প সংগঠন প্রাচী প্রতীচী। রবিবার থেকে এই সংগঠনের উদ্যোগে শান্তিনিকেতনে শুরু হয়েছে যুদ্ধের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ কর্মসূচি। এদিন যুদ্ধবিরোধী শৈল্পিক প্রতিবাদ কর্মসূচির উদ্বোধন করেন বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আমরা এবার নয়, আমরা 2003-এ যখন প্রথম ইরাকে বোম ফেলে জর্জ বুশ, তখন আমরা নৌয়ার শিল্প প্রদর্শনীর সাথে সাথে আলোচনা সভা করেছি। 2004-এ আমরা মধ্যপ্রাচ্য নিয়ে করেছি। আর এবার তো করতেই হবে, সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং যুদ্ধের বিপক্ষে একটা বার্তা না, সেটা আমাদেরকেই বলতে হবে, যাতে আমার সরকারও বাধ্য হয় যুদ্ধের বিপক্ষে না বলতে। এই অভিনব প্রতিবাদ কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ। এই ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনি আপ্লুত। এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা অনুষ্ঠান, যুদ্ধ বিরোধী একটা প্রস্তাব, যেটা মানুষ যুগ যুগ ধরে করে আসছে, কিন্তু মানুষ যুদ্ধ করে চলেছে। কিন্তু শিল্পীদের দায়িত্ব এর বিরুদ্ধে চেতনা তৈরি করা, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে। কিন্তু আসলে আমাদের দেশ কখনোই যুদ্ধকে সমর্থন করে না এবং আশা করি কোনোদিনও করবে না, সাধারণ মানুষ অন্তত। যুদ্ধ নয়, শান্তি চাই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এমনটাই বার্তা দিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের বুকে যে তাণ্ডব লীলা চালাচ্ছে, যারা অপেক্ষিত শক্তিশালী দেশ যেগুলো আছে, যারা দুর্বল, যারা অবহেলিত, তাদের প্রতি এটা কখনোই কাম্য নয়। যাদের এখনো সুবুদ্ধির উদয় হয়নি, সারা বিশ্বের সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে সুবুদ্ধির উদয় হোক এবং যুদ্ধ নয়, শান্তি চাই, এই বার্তা নিয়ে আমরা আগামী দিনে আমাদের প্রজন্মকে এগিয়ে যাওয়ার পথ দেখাই। আজকের এখান থেকে তার শুভ উদ্বোধন হবে। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে আলোচনা সভা, শিল্প প্রদর্শনী, গান, কবিতা ও নাটকের মধ্যে দিয়ে বিভিন্ন মাধ্যমের শিল্পীরা সমবেতভাবে যুদ্ধ বিরোধী প্রতিবাদে সামিল হন। যোগেন চৌধুরী, হিরণ মিত্র, সুব্রত গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পীদের পাশাপাশি তরুণ প্রজন্মের প্রদীপ দাস, হিমাদ্রি মণ্ডলের মতন শিল্পীরাও এগিয়ে এসেছেন এই প্রতিবাদে অংশ নিতে। শান্তিনিকেতন থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতি। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এবার নজর রাখবো পরের খবরের দিকে। শ্বশুরবাড়ি থেকে 200 মিটার দূরে রেল লাইনের ধার থেকে মুন্ডহীন যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য। জলসার থেকে তুলে নিয়ে গিয়ে শ্বশুরবাড়ির লোকেরাই ওই যুবককে খুন করেছে বলে অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনা। ঘটনাস্থলে যায় আরপিএফ এবং পুলিশ। স্ত্রীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে সদ্যই জেল খেটে ফিরেছিলেন ওই যুবক।
জেলার সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।